ওকে, আজকে ট্রেনিং আমরা শুরু করলাম। সবাইকে স্বাগতম আজকের এই সেশনে। সবাই কেমন আছেন? একটু সাড়া দিবেন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বলবেন। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আমাদের সেশনটা হলো সাকসেসফুল ইন্টারভিউ টেকনিক্স এর উপর। আমরা শিখবো কিভাবে সাকসেসফুলি ইন্টারভিউ দেওয়া যায় এবং যে ইন্টারভিউটা ফ্রুটফুল হবে এবং আমাদের জব পেতে হেল্প করবে। আমরা এই সেশন থেকে সেগুলো আমরা শিখব। তো প্রথমে আমার পরিচয়টা দিয়েছে নাজমুল ভাই। আমি একজন মেন্টাল হেলথ কনসালটেন্ট, সফট স্কিল ট্রেনার এবং লাইফ কোচ হিসেবে কাজ করি। এছাড়া আমার দুটি সংগঠন আছে, যে দুটো এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি, বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কেয়ার.com। তো শুরুতে আমরা জেনে নেই যে আমরা কি কি শিখবো। আমরা এই ওয়ার্কশপটি থেকে কি কি জানবো? নো হাউ টু প্রিপেয়ার ইফেক্টিভলি ফর ইন্টারভিউ। একটা ইন্টারভিউর জন্য আমরা ইফেক্টিভলি কিভাবে তৈরি হতে পারি এবং ফার্স্ট ইমপ্রেশন কিভাবে তৈরি করতে পারি, এন্ড ইন্টারভিউতে কিভাবে ভালো করতে পারি, এন্ড ইন্টারভিউতে কি কি জিনিস করতে হবে এবং কি কি জিনিস করা যাবে না, সেই জিনিসগুলো আমরা এই সেশন থেকে শিখবো। সামনে যদি আগাই, আমরা আসলে কি কি কন্টেন্ট নিয়ে আলোচনা করব এই সেশনে। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব অ্যান্টিসিপেটিং দ্য কোশ্চেনস, দেন প্রিপেয়ারিং ফর দ্য ইন্টারভিউজ, দেন ফার্স্ট ইমপ্রেশন, typical and non-typical interview questions, and how to answer competency-based questions, then interview tips, then last of all interview practice. Okay, now আমরা এবার জানবো যে anticipating the questions, অর্থাৎ পূর্বে থেকে ধারণা করা যে আসলে ইন্টারভিউয়ার আমাকে কি কি কোশ্চেন করতে পারে, কি কি বিষয়ের উপর আমাকে কোশ্চেন করতে পারে, সেগুলো সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে যাওয়া, আগে থেকেই আইডিয়া নিয়ে যাওয়া। সেগুলো আমরা কি কি মাধ্যমে নিতে পারি? ফার্স্ট অফ অল আমরা রিসার্চ করতে পারি, রিসার্চ ওয়ার্ক। এখন রিসার্চ ওয়ার্ক কি কি বিষয় নিয়ে আমরা করব? নাম্বার ওয়ান যেটা হলো নো ইউর সেলফ, নিজের সম্পর্কে। রিড ইউর অ্যাপ্লিকেশন, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা একবার পড়ে নেন যে আসলে আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছেন বা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করেছেন, সে পোস্টার কি কি জিনিস ছিল ওই পোস্টের ভিতরে, বা আপনি কোথা থেকে আসলে অ্যাপ্লিকেশন বা সার্কুলারটা পেয়েছেন, কোন নিউজ পেপার থেকে নাকি কোনো মিডিয়া থেকে, বা যে কোনো মাধ্যম হতে পারে, বা আপনি কোনো বড় ভাইয়ের মাধ্যমেও জানতে পারেন কিভাবে আপনি আসলে সার্কুলারটা পেয়েছেন, সেটা একবার দেখে নিবেন। দেন আপনি আপনার সম্পর্কে একটু রিসার্চ করবেন, আপনার কোন বিষয়গুলো স্ট্রেংথ আছে, কোন স্ট্রেংথ গুলো আছে, আপনার কোন উইকনেস গুলো আছে, এগুলো আপনি ভালো করে জানবেন। যদি আপনি অনেকদিন বা কিছুদিন আগে থেকে আপনি এগুলো আইডেন্টিফাই করতে পারেন যে আপনার আসলে উইকনেস কোথায়, আপনার স্ট্রেংথ কোথায়, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউতে বলতে সুবিধা হবে। আর যদি উইকনেস যত কম থাকে ততই ভালো। তো সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে আইডেন্টিফাই করেন, রিসার্চ করেন, আপনি কিন্তু ধরতে পারবেন যে আসলে আমার এই এই বিষয়গুলোর উপর আমি খুবই উইক, আমি দুর্বল। তো তখন ওই দুর্বল দিকগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন, বা আপনার পক্ষে সম্ভব হবে ওই জিনিসগুলোর উপর কাজ করা, যে আমার এই বিষয়গুলোর উপর উইকনেস আছে, আমি এগুলো কাটিয়ে উঠতে চাই। তখন আপনি নিজেকে তৈরি করবেন, নিজেকে নিজে ওই জিনিসগুলো শিখবেন, বা ওই দুর্বলতা দূর করার জন্য আপনি চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার উইকনেসটা কমে যাবে। এভাবে কি হবে, আপনার ইন্টারভিউতে গেলে আপনার বলতে সুবিধা হবে আপনার স্ট্রেংথ গুলো কোথায়। দেন হোয়াই ইউ ওয়ান্ট দ্য জব, দেন আপনি রিসার্চ করবেন যে আপনি আসলে কেন জবটা চান, যে আপনার আসলে জবটা কি খুব প্রয়োজন, বা কেন প্রয়োজন, আপনি কি যেই জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই কাজটাকে আপনি আসলে পছন্দ করেন,
বা কতটুকু পছন্দ করেন, ওটা কি আপনার এইম এর সাথে যায়, আপনার যে জীবনের লক্ষ্য সেটার সাথে কি এই জবটা যায়, বা এটা কি আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজে লাগবে। এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন, একটু রিসার্চ করবেন যে আপনার আসলে কেন দরকার এই জবটি। দেন তারপর আসবে নো অ্যাবাউট দ্য জব। এবার আপনি জব সম্পর্কে জানবেন, হোয়াট স্কিলস ডু ইউ নিড, অর্থাৎ আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই জবটা জন্য আসলে কি কি স্কিল দরকার, সেই স্কিল গুলো খুঁজে বের করুন যে ওই জবের জন্য কি কি স্কিল থাকা দরকার, ওই স্কিল গুলো আপনার আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ওই স্কিল গুলো শিখুন, নিজে নিজে প্র্যাকটিস করুন, বা যেখানে স্কিল গুলো শেখা যায় সেখান থেকে স্কিল গুলো অর্জন করুন। কারণ আপনার যদি দক্ষতাই না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউয়াররা আপনাকে নিবে না, কারণ তারা তো চায় দক্ষ লোক। দেন হাউ ক্যান ইউ ডেমনস্ট্রেট দিস স্কিলস উইথ এক্সাম্পলস ফ্রম ইউনিভার্সিটি ওয়ার্ক আউটসাইড ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যে ইন্টারভিউতে গিয়ে বলবেন যে আপনার এই এই স্কিল গুলো আছে, বা আপনি আপনার সিভিতে যে ইনক্লুড করবেন আপনার এই স্কিল গুলো আছে, যেগুলোর উপর ভিত্তি করে ইন্টারভিউয়ার আপনাকে ইন্টারভিউ নিচ্ছে বা আপনাকে জবে কনফার্ম করবে, সেটা আপনি কিভাবে বুঝাবেন যে আপনার এই স্কিল গুলো আছে। আপনি তো লিখে দিলেন বা জানিয়ে দিলেন, সেটার জন্য আপনাকে ডেমনস্ট্রেট করতে হতে পারে ইন্টারভিউ বোর্ডে, অথবা আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হতে পারে। আপনাকে বলতে অনেক সময় বলতে বলবে যে আপনি যে বলছেন আপনার এই স্কিলটা আছেন, এই স্কিলটা আপনি আপনার কর্ম পূর্বের কর্মক্ষেত্রে বা ইউনিভার্সিটি লাইফে আপনি কোথায় আসলে প্রয়োগ করেছেন। এখন এখন তো ইউনিভার্সিটিতে অনেক অ্যাক্টিভিটিস থাকে, যেটাকে বলি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব অ্যাক্টিভিটিস, অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমরা কিন্তু জড়িত, যেমন এই জবস আউটলেটের সাথে আপনারা জড়িত, আমার বায়োস্টের সাথে এরকম অনেক মেম্বাররা জড়িত, তারা এরকম বিভিন্ন ভলান্টারি কাজ করে। তো এখানে তারা আসলে কি কি স্কিল গুলো প্রয়োগ করেছে, তখন আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে কোনো একটা লাইফ ইভেন্টকে এক্সাম্পলের মাধ্যমে, যে আপনার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে বা আপনার পূর্বের কর্মক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে আপনি আপনার ওই স্কিলটা ব্যবহার করেছেন এবং ওইটা ইফেক্টিভলি ব্যবহৃত হয়েছে, যার ফলে কি হয়েছে আপনি ওখানে সফল হয়েছিলেন, অর্থাৎ যে কাজের জন্য আসলে আপনার স্কিলটা ব্যবহার করা হয়েছিল সেটা সাকসেসফুল হয়েছে। এরকম ভাবে বুঝিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো রিসার্চ করতে হবে আগে থেকেই। রিসার্চ করে নিলে কি হবে, আপনার মাইন্ডে থাকবে যে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন ইন্টারভিউয়ার যখন আপনাকে কোশ্চেন করবে তখন কিন্তু আপনি ইনস্ট্যান্টলি উত্তরটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি আগে থেকে রিসার্চ করে না যান, আগে থেকে থিঙ্কিং করে না যান, তখন কিন্তু হঠাৎ কোনো কোশ্চেন করলে আপনার চিন্তা করতে করতে অনেক সময় চলে যাবে, তখন আপনারা বলতে পারবেন না। ইন্টারভিউয়াররা কি করবে, পরবর্তী কোশ্চেনে চলে যাবে, তখন কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হবে। দেন নো অ্যাবাউট দ্য অর্গানাইজেশন এন্ড সেক্টর, অর্থাৎ আপনি যেই জি জি স্যার একটু সরি কথার মাঝে ডিস্টার্ব করার জন্য। স্যার আপনাকে হোস্ট দেওয়া হয়েছে, তো এখন অনেকে হচ্ছে জয়েন করতে পারছে না, একটু অ্যাকসেপ্ট করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে পোস্ট করলে হতো। স্যার আপনাকে হোস্ট দেওয়া আছে, তো যে কারণে ওয়েটিং দেখাচ্ছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এই যে মাঝখানে একটা দাগ দিয়েছি, কে জানি এটা একটু মুছে দেন তো। ওকে, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হলো রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ আমার ইন্টারভিউতে যাওয়ার আগে সর্বপ্রথম আমাকে রিসার্চ ওয়ার্ক করতে হবে।
প্রথমটা হলো নো ইউ সেলফ, নিজের সম্পর্কে রিসার্চ করা, নিজের স্ট্রেংথ উইকনেস গুলো নিয়ে রিসার্চ করা। দেন জব সম্পর্কে রিসার্চ করা, আপনি আসলে কোন জবে যাচ্ছেন, সেই জবের জন্য কি কি স্কিল প্রয়োজন, সেগুলো নিয়ে আসলে রিসার্চ করা। দেন থার্ড হলো অর্গানাইজেশন এবং অর্গানাইজেশন সেক্টর, অর্থাৎ আপনি কোন সেক্টরে অ্যাপ্লাই করেছেন এবং কোন অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেছেন, সেই অর্গানাইজেশনটা কবে শুরু হয়েছে, তারা কি কি নিয়ে বিজনেস করে, এবং ওই বিভিন্ন সেক্টর থেকে আপনি কোন সেক্টরটাকে পছন্দ করেছেন বা কোন সেক্টরে আপনি অ্যাপ্লাই করেছেন, ওই সেক্টর কবে থেকে শুরু হয়েছে, বা ওই সেক্টর বা ওই জায়গাটা বা ওই অফিসটা কবে থেকে শুরু হয়েছে, ওখানে কতজন মানুষ জব করে বা তারা কিভাবে বিজনেস করে, এই বিষয়গুলো তাদের ওয়েবসাইট বা গুগল করে আপনাকে রিসার্চ করে নিতে হবে, আগে থেকে জেনে নিতে হবে। তাহলে কি হবে, আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন আপনার কনফিডেন্সটা ভালো থাকবে, যে আপনি তাদের সম্পর্কে সবই জানেন। তারা যখন তাদের অর্গানাইজেশন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে তখন আপনি বলতে পারবেন, আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে। তা আপনি যদি আগে থেকে কিছুই না জানেন, যে আসলে আপনি যে জবে যাচ্ছেন সেই জবের জন্য কি কি স্কিল প্রয়োজন, বা আপনি যে অর্গানাইজেশনে গিয়েছেন সেটা কবে শুরু হয়েছে, তারা কি কি নিয়ে বিজনেস করে, কিভাবে বিজনেস করে, কিছুই না জানেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা লো থাকবে, দেন আপনি ইন্টারভিউতে সফল হতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যদি সামনে আগাই, টু হলো লুক এট দ্য জব ডেসক্রিপশন। যেগুলো একটু ভালো জব সার্কুলার, সেগুলো কিন্তু আপনি দেখবেন জব ডেসক্রিপশন দেওয়া থাকে, যে ওই জবের জন্য আসলে আপনার কি কি স্কিল থাকতে হবে, বা আপনার জবের জন্য কি কি ডিউটিস থাকবে, আপনার কি কি কাজ থাকবে সেই জবটি করার জন্য, সেগুলো কিন্তু জব ডেসক্রিপশনে দেওয়া থাকে সার্কুলারের ভিতরে। আপনাকে কিন্তু ওই জিনিসগুলো সংগ্রহ করে রাখতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন ওই জিনিসটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, বা আপনি কোথাও সেভ করে রেখে দিতে পারেন, যাতে করে ইন্টারভিউতে ডাকার আগে বা ডাকলে আপনি যাতে ওই জিনিসগুলো দেখে নিতে পারেন। ওই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, যে আপনার আসলে ওখানে যে কাজগুলো দেওয়া হয়েছে, যে ডেসক্রিপশন গুলো দেওয়া হয়েছে, সে প্রত্যেকটা স্কিল বা সেই কাজগুলো আপনি জানেন কিনা, পারেন কিনা। যদি না পারেন আপনি শেখার চেষ্টা করবেন আগে থেকে, ইন্টারভিউতে যাওয়ার আগেই জিনিসগুলো জানার চেষ্টা করবেন, যারা জব করে তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, বা কোনো স্কিলের প্রয়োজন হলে কোথাও গিয়ে সেই স্কিলটা শিখে দিবেন। এতে করে কি হবে, আপনার জব পাওয়াটা আপনার জন্য সহজ হবে। দেন রিসার্চ কোশ্চেনস আদার পিপল হ্যাভ বিন আস্কড, অর্থাৎ আপনি যে সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই সেক্টরে যারা আগে ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে আইডিয়া নিতে পারেন, তাদের কাছে আস্ক করতে পারেন যে তাদের কাছে কি কি ধরনের কোশ্চেন করেছে। অর্থাৎ এক এক কোম্পানিতে আপনার ইন্টারভিউ এক এক সিস্টেমে হয়। তো আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন আপনি আগে থেকে একটু নেটওয়ার্ক রাখেন, যে ওই কোম্পানিতে আগে আপনার পরিচিত বা আপনার লিঙ্ক আপের ভিতরে কেউ ইন্টারভিউ দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে তাদেরকে আস্ক করেন। আর ওখানে যদি কেউ কাজ করে থাকে তাদেরকে আস্ক করেন যে ওখানে ইন্টারভিউটা কিভাবে নেয়, তারা কি কি ধরনের কোশ্চেন করে, সেই জিনিসগুলো জানার চেষ্টা করেন। তাহলে কিন্তু আপনার জন্য ইন্টারভিউটা খুবই ইজি হয়ে যাবে। দেন প্রিপেয়ারিং ফর দ্য ইন্টারভিউ, এই রিসার্চ ওয়ার্ক বা গ্যাদারিং নলেজ এগুলো নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এবারে ইন্টারভিউর জন্য তৈরি হতে হবে। যে কি কি বিষয়গুলো নিয়ে তৈরি হবেন, প্রথমে আসে হোয়াট উইল দ্য ইন্টারভিউ ফরম্যাট বি, অর্থাৎ ইন্টারভিউ ফরম্যাটটা কিরকম হবে। এক এক কোম্পানিতে আমি বলেছি যে এক এক রকম ইন্টারভিউ ফরম্যাট হয়, কোনটা রিটেন হয়, শর্ট একটা রিটেন হয়, রিটেনের পরে ভাইভা হয়, অনেক সময় গ্রুপ ওয়ার্ক হয়, গ্রুপ ডিসকাশন হয়, বিভিন্ন ফরম্যাট হয়। তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে যে কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন এবং ওই কোম্পানিতে আসলে কোন ফরম্যাটটাকে ফলো করে, কি কিভাবে ইন্টারভিউটা কন্ডাক্ট করে। এই জিনিসগুলো জানলে আপনি আগে থেকে প্রিপেয়ার হতে পারবেন, প্রস্তুত হতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আগে থেকে না জানেন, হঠাৎ করে আপনাকে বলা হলো আপনাকে এখন গ্রুপ ডিসকাশন করতে হবে, আপনি কিন্তু এই হঠাৎ বলার কারণে আপনি হয়তো দক্ষতা থাকা সত্ত্বেও আপনি কিন্তু
ভালোভাবে করতে পারবেন না। এই জিনিসগুলো আগে থেকে আপনি জানতে হবে। দেন হাউ উইল ইউ গেট দেয়ার, আপনি সেখানে কিভাবে যাবেন এটাও আপনাকে প্ল্যান করে নিতে হবে, যে আপনি কি বাসে যাবেন নাকি আপনি ট্রেনে যাবেন নাকি আপনি অন্য কোনো ওয়েতে যাবেন। আহ, আর অবশ্যই সেটা আগে থেকে প্ল্যান করবেন, যে রাস্তাঘাট যেহেতু আমাদের দেশের কোনো রাস্তাঘাট আপনারা নিজেরাই জানেন যে কোনো ঠিক ঠিকানা নেই। অনেক সময় যে রোডটা ক্লিয়ার থাকে সেটাতে অনেক সময় জ্যাম লেগে থাকে, আবার জ্যামের রোডও অনেক সময় দেখা গেছে ক্লিয়ার থাকে, আবার জ্যাম লাগলে কখন যে ক্লিয়ার হবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই হাতে অনেক সময় নিয়ে বের হবেন, যাতে করে ইন্টারভিউ বোর্ডে আপনি কখনোই লেট না হন। লেট হলে কিন্তু সেই ইন্টারভিউ আপনার থেকে মিস হয়ে যাবে, আপনি ফার্স্ট ইমপ্রেশনেই ব্যর্থ হয়ে যাবেন। দেন রিহার্স ইউর অ্যান্সার্স, অর্থাৎ আপনি যে রিসার্চ ওয়ার্ক গুলো করেছেন নিজের সম্পর্কে, কোম্পানির সম্পর্কে বা জব ডেসক্রিপশন সম্পর্কে, সেগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করেন, রিহার্স করেন। দেন লাস্ট হলো কোশ্চেনস ফর দ্য ইন্টারভিউয়ার। এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি দেখা গেছে যে আপনার ইন্টারভিউটা ভালো হয়, যদি আপনার ইন্টারভিউটা ভালো হয় তখন দেখবেন আপনি ইন্টারভিউয়ারদের সাথে আপনার একটা ভালো কথোপকথন হবে, আপনি সব কোশ্চেনের উত্তর দিতে পারবেন, তারা কিন্তু খুশি থাকবে। তখন আপনি কি করবেন, অবশ্যই লাস্টের দিকে আপনি আপনার কোনো কিছু যদি জানার থাকে তাদের কোম্পানির সম্পর্কে বা জব সম্পর্কে, কাজ সম্পর্কে, আপনি আস্ক করবেন। এতে কি হবে, আস্ক করার দ্বারা তারা বুঝবে যে আপনার ইন্টারেস্ট আছে এই জবটা করার প্রতি বা আপনার আগ্রহ আছে, তাহলে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হবে আপনার জন্য। দেন যদি আমরা সামনে আগাই, এটা একটা ট্রু স্টোরি থেকে নেওয়া। আসলে একবার একজন ইন্টারভিউ বোর্ডে এরকম একটা ড্রেস পরে এসেছে, জালি ড্রেস। অর্থাৎ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা জাল টানিয়ে রাখা হয়েছে, যেটার ভিতর দিয়ে কি ওই পাশে কি আছে সবই দেখা যাচ্ছে। তো আপনি যদি এরকম স্যার জালি একটা সোয়েটার পরে যান। সরি, কথা বলার জন্য স্যার। 40 মিনিট জি হয়ে গেছে তো, লিমিট ক্রস হয়ে গেছে। যদি মিটিংটা ক্যান্সেল হয়ে যায় সবাই আবার জয়েন করেন, রিজয়েন করেন। জি অবশ্যই। তো এরকম যদি ড্রেস হয় তখন কি হবে, ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন। অনেক সময় উন্নত দেশগুলোতে এরকম সমস্যা হয়, আমাদের দেশে যদিও এই সমস্যাগুলো হয় না, তারপরও ঢাকায় কিছু কিছু আধুনিক ফ্যামিলি আছে যারা আসলে আধুনিকভাবে চলতে চলতে এরকম হয়ে যায় তাদের ড্রেস সেন্সটাও চলে যায়। তারা পাশ্চাত্য দেশগুলোকে ফলো করতে করতে এরকম হয়ে যায় যে ড্রেস সেন্স চলে যায়, ইন্টারভিউ বোর্ডে কি পরে আসবে সেটাও ঠিক মতো পরে আসে না। তো এরকম কোন ড্রেস পরে আসবো না, আমরা অবশ্যই ফর্মাল ড্রেস পরে আসবো। যারা বয়েজ আছেন শার্ট প্যান্ট পরে আসার চেষ্টা করবেন, ফর্মাল কালার, ফর্মাল ড্রেস, রং চঙা কোনো ড্রেস পরবেন না, এক কালারের পরার চেষ্টা করবেন, আর অবশ্যই লাইট কালার পরবেন। আর অবশ্যই জামা কাপড় পরিষ্কার ইস্ত্রি করা রাখবেন, আর যে শুটা পরবেন সেটাও পরিষ্কার রাখবেন যাতে কোনো ময়লা না থাকে। আর আপনার ড্রেস দেখেও কিন্তু ফার্স্ট ইমপ্রেশন করবে ইন্টারভিউয়ারদের প্রতি, তারা আপনাকে পছন্দ করবে যে না এই ছেলেটার বা এই মেয়েটার ড্রেস সেন্স ভালো, ভদ্র, পার্সোনালিটি ভালো, তারা কিন্তু একটা ধারণা করে নিবে। এই জন্য ড্রেস সেন্স অবশ্যই ভালো রাখবেন এবং ফর্মাল রাখবেন। দেন অনেকে দেখা যায় দূর থেকে আসলে এরকম বড় ব্যাগ নিয়ে ইন্টারভিউ বোর্ডে ঢুকে যায়, এটা কখনোই করবেন না। ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউ রুমে শুধুমাত্র একটা ফাইল নিয়ে যাবেন এবং ওই ফাইলে শুধুমাত্র সিভি, আপনার সার্টিফিকেটস বা সাথে একটি কলম
ছবি জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনি সাথে নিয়ে যাবেন ওই ফাইল। এর বাইরে আর কিছুই আপনি ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন না। দেন অনেকেই ভুলে যায় ইন্টারভিউতে ঢোকার সময় ফোনটাকে সাইলেন্ট করে না। তখন কি হয়, ফোন যদি হঠাৎ করে বেজে ওঠে এটা কিন্তু একটা ব্যাড ইমপ্যাক্ট করবে, ব্যাড ইমপ্রেশন সৃষ্টি হবে ইন্টারভিউ থেকে। এই জন্য অবশ্যই মনে করে ফোনটাকে সাইলেন্ট করে তারপর ইন্টারভিউতে ঢুকবেন। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই হলো যে ড্রেস টু ইমপ্রেস, অর্থাৎ আপনাকে ভালো ড্রেস বা ফর্মাল ড্রেস আপ হতে হবে টু ইমপ্রেস দ্য ইন্টারভিউ বোর্ড অর ইন্টারভিউয়ার্স। ডোন্ট ব্রিং এনিথিং টু দ্য ইন্টারভিউ দ্যাট ইউ ডোন্ট নিড ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ ইন্টারভিউর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন নেই এরকম কোনো জিনিসই ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন না। আপনারাই জানেন যে আসলে ইন্টারভিউতে কি কি প্রয়োজন। প্রয়োজন আপনার সিভি, সার্টিফিকেট এন্ড ছবি, আর একটি পেন হতে পারে। কারণ আপনাকে অনেক সময় হতে বা কোনো টাস্ক দিতে পারে, একটা কাগজে কিছু লিখতে দিতে পারে, এই জন্য পেন রাখতে পারেন। আর অবশ্যই টার্ন অফ ইউর ফোন। এবার একজন একটু পড়েন তো এখানে কি লেখা আছে। এই যে এখানে একটা পোস্ট আছে, এই পোস্টটা একটু পড়েন তো কেউ। যে কেউ একজন পড়েন। karma হ্যাঁ karma বলেন। the guy who passed me on the tube and then suggested I go F myself just arrived for his interview with me. আচ্ছা, এই পোস্টটা পড়ে আসলে কিছু বুঝেছেন, ঠিক কি বোঝাতে চেয়েছে? জি না স্যার। এটাই। তা আপনি এরকম যদি কোনো সেন্টেন্স বলেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে, এরকম ভাবে কথা বলা শুরু করেন, তখন ইন্টারভিউ বোর্ডের অবস্থা কি হবে? তাও তো অবশ্যই বুঝতে পারবে না স্যার। প্রথম বাক্যে আপনাকে বের করে দিবে যে কোথা থেকে এসেছেন আপনি। জি জি স্যার। ফার্স্ট ইমপ্রেশনে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই জন্য অবশ্যই কথা বলা শিখতে হবে, যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে গুছিয়ে বলতে হয়, কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স বলতে হয়। এজন্য এটার জন্য প্র্যাকটিস প্রয়োজন। আপনাকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে বা কোনো ক্লাবে যুক্ত হয়ে প্র্যাকটিস করতে হবে, কথা বলার প্র্যাকটিস, ইন্টারভিউ প্র্যাকটিস। এই জন্য বলে যে যত ইন্টারভিউ দিবে বা সে তত কিন্তু এক্সপিরিয়েন্স হবে, জানবে। আর যে যত পাবলিক স্পিকিং প্র্যাকটিস করে সে তত বেশি কি হয়, কথা বলায় সফল হয় বা সাকসেসফুলি বা সুন্দরভাবে কথা বলতে পারে বা প্রেজেন্টেশন সুন্দরভাবে দিতে পারে। এই জন্য প্র্যাকটিসের উপরে অন্য কিছু নেই, আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেন আমরা যদি সামনে আগাই, assume your interview starts long before you walk into the interview room। অর্থাৎ আপনি ইন্টারভিউ রুমে যাওয়ার অনেক আগে থেকেই কিন্তু আপনাকে মনে করতে হবে যে আপনার ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি মনে করবেন আপনি যখন ইন্টারভিউর জন্য বাসা থেকে বের হয়েছেন তখন থেকে আপনার ইন্টারভিউ শুরু হয়ে গেছে, তখন থেকে আপনাকে আপনার নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, ওরকম ভাবে প্রস্তুত রাখতে হবে, সুন্দর রাখতে হবে। এবং আপনি যখন অফিসে গিয়ে পৌঁছবেন আপনাদেরকে কিন্তু একটা ওয়েটিং রুমে রাখতে হয়। আপনারা কিন্তু ওয়েটিং রুমে থাকেন, অনেক সময় দেখবেন ওয়েটিং রুমে কিন্তু সিসি ক্যামেরা থাকে। অনেক সময় অনেক কোম্পানি সিসি ক্যামেরা দিয়ে আপনাদেরকে অবজার্ভ করে যে আপনারা কি করছেন। তো সেখানে অবশ্যই এরকম কোনো বিহেভ করবেন না যাতে করে আপনাকে ওই রুম থেকে ইন্টারভিউ রুমে ঢোকার আগে আপনাকে বের করে দেয়, এরকম কিছু যাতে না হয়। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখনই বাসা থেকে বের হচ্ছেন তখনই আপনার ইন্টারভিউ শুরু।
অর্থাৎ ইন্টারভিউ বোর্ড যে সুন্দরভাবে বসে থাকতে হয়, পার্সোনালিটি ধরে রাখতে হয়, ড্রেস আপ সুন্দর রাখতে হয়, ঠিক একইভাবে আপনি ওয়েটিং রুমেও ওরকম ভাবেই থাকবেন। খুব বেশি কথাও বলবেন না, আবার অনেকটা নার্ভাস ফিল দেখাবেন না। হতে পারে আপনাকে সিসি ক্যামেরায় তারা অবজার্ভ করছে। Then the initial visual impression can make or break your chance of success. অর্থাৎ প্রাথমিক যে আপনার ভিজুয়াল ইমপ্রেশন, সেটাই কিন্তু আপনাকে সাকসেস করতে পারে অথবা আপনাকে বিফল করতে পারে। এই জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর ড্রেস টু ইমপ্রেস, এটা তো বললাম। লুক কনফিডেন্ট, অর্থাৎ কথা বলবেন কনফিডেন্টলি, তাকাবেন কনফিডেন্টলি। Don't take anything into the interview that you don't need. এটাও আলোচনা হয়েছে। Assume that the interview isn't over until long after you walk out of the interview room. অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ড থেকে বের হওয়ার পরও আপনি ভাববেন না যে আপনার ইন্টারভিউ শেষ। আপনি যতক্ষণ ওই কোম্পানিতে আছেন ততক্ষণ মনে করবেন যে আপনার ইন্টারভিউ চলছে। তো এরকম কোনো বিহেভ করবেন না, এরকম কোনো আচরণ করবেন না যাতে করে সেটা ব্যাড ইম্প্যাক্ট করে বা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। অর্থাৎ সব জায়গায় মনে রাখবেন যে আপনি যতক্ষণ কোম্পানিতে আছেন ততক্ষণই আপনার ইন্টারভিউ চলছে এবং আপনাকে অবজার্ভ করা হচ্ছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। Then types of interview questions. There are 3 broad types of interview questions at interview. That number 1 is motivational, designed to test your motivation and enthusiasm for the role, the company, and your future. অর্থাৎ আপনার এই কোম্পানি বা রোলটি বা কাজের প্রতি আপনার কতটুকু মোটিভেট আছেন, আপনি আপনার কতটুকু আগ্রহ আছে সেটা জানতে চাবে তারা। Why do you want to work here? আপনি কেন এই কোম্পানিতে জব করতে চান? How much do you know about the organization? Where do you see yourself in 5 or 10 years time? অনেক সময় কিন্তু এটা কোশ্চেন করে যে আপনি কেন আমাদের সাথে কাজ করতে চান, বা আপনি 5 বছর পরে আপনি কোথায় দেখতে চান। এই জিনিসগুলো আপনি আগে থেকেই কিন্তু চিন্তা করে নিবেন যে কি বলবেন, কি বললে আসলে তারা খুশি হবে। এরকম জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে। Then technical question relate to the ability of undertake the task that you could expect to be given on a daily basis in the role. এগুলো কি হতে পারে? What systems and software are you competent in? অর্থাৎ আপনি কোন সফটওয়্যার গুলো বা কোন সিস্টেম গুলো আপনি ভালো জানেন বা দক্ষ, সেই জিনিসগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। And what do you know about working in a biomedical laboratory? এটা হতে পারে, বা what experience do you have of using the following? ধরেন আপনাকে অনেকগুলো লিস্ট দিতে পারে যে এই সফটওয়্যার বা এই সিস্টেম, এগুলোর কোন কোন বিষয় আপনি জানেন বা কোন কোন তার উপর আপনি কাজ করতে পারেন বা পূর্বের অভিজ্ঞতা আছে, এগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। এই জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল নলেজ থাকতে হবে। আপনি যে পদের জন্য যাচ্ছেন বা যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে কি কি সফটওয়্যার ইউজ হয়, বা আপনার পদবিতে বা আপনার যে পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টে জব করার জন্য কোন কোন সফটওয়্যার বা কোন কোন অ্যাপ বা কি সিস্টেম ফলো করা হয় বা কি সিস্টেমে আসলে তাদের কাজ হয়, এগুলো আপনার জানতে হবে এবং ওগুলো শিখে নিতে হবে। কারণ সবাই চায় দক্ষ। কেউ আসলে বর্তমান এত কম্পিটিশন বেড়ে গেছে যে কেউই আসলে ফ্রেশার বলতে ফ্রেশার নিতে চায় না। লেখা থাকে ফ্রেশার, কিন্তু ফ্রেশার কিন্তু কেউ নিতে চায় না, সবাই চায় দক্ষ লোক। এই জন্য আপনাকে এডুকেশনে থাকা অবস্থাতেই আপনাকে কিন্তু ওই সফটওয়্যার গুলো বা ওই সিস্টেম গুলো সম্পর্কে নলেজ নিয়ে নিতে হবে এবং শিখে নিতে হবে। আপনাকে বলতে হবে হ্যাঁ আমি এই সফটওয়্যারটা পারি বা আমি এই সফটওয়্যারে কাজ করতে পারি। আপনি আগে থেকেই শিখে যাবেন, যাতে করে তারা আর আপনাকে ফেরত দিতে না হয় বা ফেরত পাঠাতে না হয়। দেন কম্পিটেন্সি বেসড, অনেক সময় আপনাকে আপনার স্কিলের উপর এক্সাম্পল দিতে হতে পারে বা পরীক্ষা দিতে হতে পারে যে আসলে কি আপনি এই স্কিলের উপর দক্ষ কিনা। কম্পিটেন্সি বেসড এক্সাম হতে পারে আপনার ইন্টারভিউ বোর্ডে। তখন আপনি
সেটার উত্তর কিভাবে দিবেন সেটার জন্য আপনাকে স্টার মডেল ফলো করতে হবে। স্টার মডেলটা কি? প্রথমে হলো এস মানে সিচুয়েশন, অর্থাৎ ব্রিফলি আউটলাইন ওয়্যার ইউ ওয়্যার, হোয়াট ওয়াজ ইউর জব। যে আপনি যেটা সম্পর্কে বলছেন সেটা আসলে কোথায় ছিল এবং কি জব ছিল সেটা সম্পর্কে প্রথমে সিচুয়েশন সম্পর্কে বলবেন। দেন টি অর্থাৎ টাস্ক, এক্সপ্লেইন দ্য টাস্ক ইউ এনকাউন্টার, হোয়াট হ্যাড টু বি ডান, অর্থাৎ আপনি কোন টাস্ক বা কোন কাজটা করেছিলেন এবং ওটার জন্য কি কি করতে হয়েছিল আপনাকে। দেন নাম্বার 3 হলো এই অর্থাৎ অ্যাকশন, হোয়াট স্পেসিফিক অ্যাকশনস ডিড ইউ টেক টু ওভারকাম দ্য ডিফিকাল্টি। আপনাকে অবশ্যই ওই কাজটি করতে গিয়ে অনেক বাধা এসেছে, সেই বাধাগুলো ওভারকাম করার জন্য আপনি কি কি অ্যাকশন নিয়েছিলেন, কি কি করেছিলেন সেই ওভারকাম করার জন্য বাধাগুলো। দেন সবার লাস্ট হলো আর অর্থাৎ রেজাল্ট, হোয়াট ওয়াজ দ্য আউটকাম এন্ড হোয়াট ডিড ইউ লার্ন, অর্থাৎ এই পুরো জার্নি শেষে আপনি কি আউটকাম পেয়েছেন এবং আপনি কি শিখেছেন। অর্থাৎ যে কোনো স্কিলের উপর বা কোনো বিষয়ের উপর আপনার যখন জানতে চাওয়া হবে, এক্সপিরিয়েন্স জানতে চাওয়া হবে, কোনো এক্সাম্পল দিতে বলা হবে আপনার স্কিল সম্পর্কে, তখন কিন্তু আপনাকে এই স্টার মডেলটি আপনারা ফলো করবেন। এস সিচুয়েশন, টি তে টাস্ক, এ তে অ্যাকশন, দেন আর রেজাল্ট। এই স্টার মডেলটি ফলো করবেন, তাহলে দেখবেন মানে পরিপূর্ণ হবে সেটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা না পড়লাম, অর্থাৎ যেহেতু আপনারা বুঝেছেন স্টার মডেল বলতে কি বোঝাচ্ছি, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। এটা আপনারা আপনাদের সিচুয়েশন যেটা ঘটেছে সেটা সম্পর্কে আপনারা বলবেন, বাস্তব উদাহরণই দিবেন, কারণ বানিয়ে উদাহরণ দিলে তারা কিন্তু বুঝিয়ে যাবে, এজন্য বানিয়ে বানিয়ে বলা যাবে না, বাস্তব উদাহরণ দিতে হবে যে আপনি এই স্কিলটা এভাবে ইউজ করেছেন, এই মডেলটা ফলো করে আপনারা সেভাবে বলবেন। দেন টিপস ফর ইন্টারভিউ সাকসেস। ইন্টারভিউটা কি? ইটস এ মার্কেটিং এক্সারসাইজ, অর্থাৎ ইউ আর সেলিং এ প্রোডাক্ট টু দ্য এমপ্লয়ার। আপনি আপনার এমপ্লয়ারকে প্রোডাক্ট সেল করছেন, এটা আপনাকে মনে করতে হবে। সেই প্রোডাক্টটা হলো আপনি নিজে, আপনি নিজে হলো একটা প্রোডাক্ট, আপনার স্কিল গুলো হলো প্রোডাক্ট। অর্থাৎ নো ইউর প্রোডাক্ট ওয়েল এন্ড সেল ইট অ্যাজ বেস্ট ইউ ক্যান। আপনি আপনার সম্পর্কে ভালোভাবে জানেন, আপনার স্কিল সম্পর্কে ভালোভাবে জানেন এবং সেটা ভালোভাবে সেল করতে পারেন, সেটার জন্য প্রস্তুতি নেন। সাপোর্ট এভরিথিং ইউ সে উইথ এভিডেন্স, ইউজ দ্য স্টার মডেল টু অ্যাচিভ দিস। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই আপনি প্রমাণ সহকারে বলেন এবং স্টার মডেল ফলো করেন, তাহলেই কিন্তু আপনি আপনাকে ভালোভাবে সেল করতে পারবেন বা প্রচার করতে পারবেন। Then know what the employer is looking for. All employers are looking to answer 3 questions. Number 1, can you do the job? Do you have the knowledge and skills? আপনি কি আসলে জবটা করতে পারবেন? আপনার কি যথোপযুক্ত জ্ঞান বা স্কিল আছে সেই জবটা করার জন্য? এই জিনিসটা তারা জানতে চায়। নাম্বার 2 হলো ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য জব। অনেকে দেখা গেছে স্কিল থাকা, নলেজ থাকা সত্ত্বেও এমনিতে ইন্টারভিউ দিতে আসে, আসলে তার উপর আগ্রহ থাকে না। তো আপনার আগ্রহটা কতটুকু, আপনার মোটিভেশনটা কতটুকু এই জব করার জন্য, সেটা তারা জানতে চায়। দেন উইল ইউ ফিট ইন, অর্থাৎ আপনি কি এই পদের জন্য বা এই কাজের জন্য ফিট, উপযুক্ত। ডু ইউ হ্যাভ রিলিভেন্ট ভ্যালুজ অর পার্সোনাল কোয়ালিটিস টু ডু দ্য জব। এই জিনিসগুলো তারা জানতে চায়। এই জিনিসগুলো সম্পর্কে প্রিপারেশন নেবেন এবং ভালোভাবে উত্তর দিতে পারেন, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। Know what you have to offer the employer. Most employers will be looking for a broad range of skills. অনেক ধরনের স্কিল তারা চায় একজন এমপ্লয়ির উপর। সেগুলোর ভিতরে হতে পারে কমিউনিকেশন স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, কাস্টমার সার্ভিস স্কিলস, টিম ওয়ার্ক, কমার্শিয়াল অ্যাওয়ারনেস, প্রবলেম সলভিং স্কিলস, enthusiasm, motivation, initiative, leadership, commitment, organizational skills, IT skills and others. আরো বিভিন্ন স্কিল হতে পারে। তো এই স্কিল সম্পর্কে আপনাকে জানতে হবে, শিখতে হবে
এগুলো একদিনে আসবে না, এগুলো আপনাকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাবের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে কাজ করে করে আস্তে আস্তে নিজের ভিতরে অর্জন করে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা স্কিল আপনার ভিতরে ভালোভাবে থাকে। আপনার যত স্কিল বেশি থাকবে, এমপ্লয়াররা আপনাকে তত বেশি পছন্দ করবে। Know what to expect on the day of the interview. How many people will be on the panel? কত মানুষ প্যানেলে থাকতে পারে ইন্টারভিউ বোর্ডে? What format will the interview take? কোন ফরম্যাটে ইন্টারভিউটা হতে পারে? Will there be a skills test or psychometric assessment? এখানে কোনো স্কিল টেস্ট হবে অথবা মনস্তাত্ত্বিক কোনো পরীক্ষা হবে কিনা? মনস্তাত্ত্বিক পরীক্ষাগুলো বা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট গুলো আসলে নেওয়া হয় আপনার পার্সোনালিটি বোঝার জন্য, আপনার আগ্রহ বোঝার জন্য, মেন্টাল স্ট্রেংথ বোঝার জন্য। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। এরকম কিছু আপনি বলে দিলেন বা টেস্টে এরকম কিছু আপনি দিয়ে দিলেন যাতে করে আপনার পার্সোনালিটি লুজ মনে হলো। তো পার্সোনালিটি ধরে রাখতে হবে আপনাকে, অবশ্যই প্রফেশনালিজম দেখাতে হবে। Where will the interview take place? ইন্টারভিউটা কোথায় হবে? প্লেসটা সম্পর্কে ধারণা নিতে হবে আপনাকে। Have you planned for transport problems? আপনি যেটা একটু আগেও বলেছিলাম, যে ট্রান্সপোর্ট সম্পর্কে অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশে খুবই জ্যাম থাকে, রাস্তাঘাটের অবস্থা ভালো না। তো সেটা সম্পর্কে আপনি বিবেচনা করে খুব আগে পৌঁছে যেতে হবে বা সময়ের আগে আপনাকে রওনা দিতে হবে। হাউ মেনি আদার ক্যান্ডিডেটস আর দেয়ার? সেখানে আরো কতজন ক্যান্ডিডেট হতে পারে, সেটার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়ে নিতে পারেন। কারণ অনেক সময় দেখা গেছে, অনেক সময় সারাদিন চলে যায় ওয়েট করতে করতে, একবেলা চলে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। Then how many other candidates are there? সেটা বললাম। Have you prepared questions to ask the employer? অর্থাৎ এমপ্লয়ারকে সবার লাস্টে আপনি কোশ্চেন করতে পারেন, সেটার জন্য আপনি কি প্রিপেয়ার করেছেন, কি কি কোশ্চেন করবেন সেটা একটা ধারণা রাখতে পারেন। আপনি মাইন্ডে থিঙ্ক করে রাখতে পারেন যে আপনি আসলে কি কি কোশ্চেন করতে চান, যে কোশ্চেনের দ্বারা বুঝবে এমপ্লয়ার যে আপনি খুবই আগ্রহী এই জবটি করার জন্য বা এই কোম্পানিতে কাজ করার জন্য। ওকে, questions to ask in interviews. It demonstrates an interest in the job and the employer. No questions means no interest. এটা অনেক সময় এমপ্লয়াররা মনে করে যে আপনি ইন্টারভিউ দিয়ে চলে গেলেন, কোনো কোশ্চেন করলেন না, কোনো কিছু জানতে চাইলেন না, আপনার আগ্রহ কম, এটা ভাবতে পারে। এই জন্য ইন্টারভিউ শেষে অবশ্যই আপনি কিছু না কিছু হলেও জিজ্ঞাসা করবেন এবং অবশ্যই অনুমতি নিয়ে জিজ্ঞাসা করবেন। বলবেন would you please give me permission to ask something, এরকম অনুমতি নিয়ে কোশ্চেন করবেন। Prepare at least 6 questions to ask at the end. এটা 6 কোশ্চেনে হতে হবে এরকম না, আপনারা একটা দুটো কোশ্চেনও করতে পারেন যেগুলো আপনারা জানেন না বা জানতে চান কোম্পানির সম্পর্কে, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। ওকে, আমরা যদি সামনে আগাই, দরকার নেই। এটা যদি আমরা একটু ওভারভিউ দেখে নেই, কি যে গুড ফার্স্ট ইমপ্রেশন আলোচনা করেছি যে ড্রেস আপ ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে এবং ফর্মাল থাকতে হবে, এবং কি কি জিনিসগুলো নিতে হবে, সার্টিফিকেট, পোর্টফোলিও, সিভি, কলম, এই জিনিসগুলো নিতে পারেন। দেন অ্যারাইভ অন টাইম, অবশ্যই সময় মতো উপস্থিত হতে হবে। আপনাকে যে সময় দিবে সেই সময়ের 10 থেকে 15 মিনিট আগে আপনারা উপস্থিত হবেন। আধা ঘন্টা 1 ঘন্টা আগেও উপস্থিত হবেন না, আবার 5-10 মিনিট 15 মিনিট লেট করে উপস্থিত হবেন না। এটা কিন্তু দুটোটাই কিন্তু ব্যাড ইম্প্যাক্ট হবে। যদি আপনি খুব বেশি আগে পৌঁছে যান, তারা মনে করবে আপনি সময়ের মূল্য দেন না, অর্থাৎ আপনি একজন মানে কি বলেন, আপনার সময়ের কোনো মূল্য নেই, এরকম ভাববে যে আপনি সারাদিন অবসরই করে থাকেন, এই জন্য এত সময় আগে চলে আসছে। আর যদি লেট করে আসেন তাহলে তো বুঝবে আপনি সময় সেন্স নেই, টাইম মেনটেন করতে পারবেন না আপনার কাজে। এই জন্য যে টাইম দিবে তার সর্বোচ্চ 15 মিনিট, 10 মিনিট বা 5 মিনিট আগে ঢুকবেন, এটাকে বলে অ্যারাইভ অন টাইম। দেন মিটিং দ্য ইন্টারভিউয়ার্স,
রিল্যাক্স বাট রিমেম্বার ইউ আর বিং অবজার্ভ। অর্থাৎ আপনি যখনই কোম্পানিতে ঢুকবেন তখনই আপনি ভাববেন যে আপনাকে দেখা হচ্ছে বা অবজার্ভ করা হচ্ছে, সেভাবে থাকবেন, রিল্যাক্সে থাকবেন, কোনো এক্সাইটমেন্টও দেখাবেন না, আবার টেনশনও দেখাবেন না। আর বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ভালো রাখবেন। আই কন্ট্যাক্ট রাখবেন, যখন ইন্টারভিউ দিবেন আপনারা আই কন্ট্যাক্টটা বজায় রাখবেন। অর্থাৎ আপনি যদি ইন্টারভিউ বোর্ডে ৩-৪ জন থাকে, বোর্ড অফ ইন্টারভিউয়ার্স থাকে, তখন কথা বলার সময় আপনারা সবার দিকেই তাকাবেন। যখনই কথা বলবেন সবার দিকে একবার হলেও তাকাবেন, আর যে কোশ্চেন করেছে তার দিকে একটু বেশি তাকাবেন। অর্থাৎ যখন যে কোশ্চেন করবে তার উত্তর দেওয়ার সময় তার দিকে একটু বেশি তাকাবেন, বাট সবার দিকেই তাকাবেন, শুধু একজনের দিকে তাকিয়ে কথা বলবেন না। আর যদি একজন থাকে তাহলে একজনের দিকেই তাকিয়ে কথা বলবেন, তবে অবশ্যই আই কন্ট্যাক্টটা বজায় রাখবেন। আই কন্ট্যাক্ট ছাড়া কথা বলবেন না, তাহলে কিন্তু ব্যাড ইমপ্রেশন হবে। অ্যাভয়েড ক্লোজ গেস্টার্স, অনেক সময় খুব কাছাকাছি গিয়ে বসবেন না, আবার খুব কাছাকাছি গায়ে ঘেঁষে দাঁড়াবেন না, একটা গ্যাপ রাখবেন। এবং ভ্যারি ইউর টোন অফ ভয়েস, অবশ্যই হাসি দিয়ে কথা বলবেন এবং আপনার যে শব্দ, ভয়েস, কণ্ঠ, সেটাকে মাধুর্য বজায় রাখবেন এবং ভ্যারি করবেন, অর্থাৎ ভিন্ন ওয়ার্ড বা ভিন্ন কথা বলার সময় ভিন্নভাবে উচ্চারণ করা। এটা আসলে প্র্যাকটিসের বিষয় বা ট্রেনিং এর বিষয়, যে কোন ধরনের কথা বলার সময় কিভাবে কথা বলতে হয় সেটাও শিখতে হবে আপনাদের। এটা না দেখে আমি এটা দেখি 10 tips for a good interview. Number 1, assume the interview starts the moment you leave home. এটা আমি বলেছি। Then greet everyone with a smile. হাসি মুখে সবাইকে গ্রিট জানাবেন। Then handshake, palm, not bone crushing or wet literally. যদি হ্যান্ডশেকের কোনো সিচুয়েশন হয়, অনেক সময় দেখা গেছে ইন্টারভিউয়ার হ্যান্ডশেক করে, কোথাও 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 করে না। যদি করার ওরকম সিচুয়েশন হয় তাহলে অবশ্যই হ্যান্ডশেক করবেন, পাম, অর্থাৎ খুব বেশি জোরেও না, আবার একেবারে নর্মালিও না, শক্তভাবে হ্যান্ডশেক করবেন। এতে আপনার পার্সোনালিটি ধরা হবে। আপনি খুব সফটলি যদি ধরেন হাত, তাহলে বুঝবে আপনি একেবারেই নরম প্রকৃতি, ওরকম যাতে না হয়। আর হাত বিছিয়ে রাখবেন না হ্যান্ডশেক করার সময়, অবশ্যই হাত শুকনো রাখবেন। লিসেন টু দ্য কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দেম। ক্লিয়ারলি আগে শুনবেন কি কোশ্চেন করা হয় এবং তারপর সেটার অ্যান্সার দিবেন। কোশ্চেন শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করবেন না। আর যদি কোশ্চেন না বুঝেন, দয়া করে আরেকবার কোশ্চেনটি করবেন, এরকম ভাবে পলাইটলি জিজ্ঞাসা করবেন। Would you please repeat the question? Then ask for clarification if you are unsure what they are asking. যেটা বললাম, engage all interviewers in eye contact when giving an answer. এটাও বলেছি। Number 6, when answering competency based questions, always give a specific example rather than a general one. এটাও আলোচনা হয়েছে। Avoid taking notes in with you and certainly never read from them if you do. অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে নোট নিয়ে যায় ইন্টারভিউ বোর্ডে, ওই যে রিসার্চ ওয়ার্ক করে সেই জিনিসগুলো লিখে নিয়ে যায়, এটা নেওয়ার দরকার নেই, দিবেন না, এটা বাসা থেকে প্র্যাকটিস করে যাবেন। আর যদি নিয়েও যান, কখনোই ইন্টারভিউ বোর্ডের সামনে সেটা খোলার চেষ্টা করবেন না বা সেটা বের করবেন না, সেটা পকেটের ভিতরেই রাখবেন। Always have questions ready for the end. এটা বললাম বারবার যে ইন্টারভিউ শেষে কোশ্চেন করার জন্য অলওয়েজ রেডি করে রাখেন যে আপনি কি কোশ্চেন করবেন। Know what you have said in your application and be prepared to discuss the details. আপনি আপনার সিভিতে বা অ্যাপ্লিকেশনে কি কি লিখেছেন সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। অনেক সময় দেখা গেছে অনেকে সিভিতে কি লিখে বা জব অ্যাপ্লিকেশনে কি লিখে সেটাই ভুলে যায়, সেটা কিন্তু ভুলে গেলে হবে না, অবশ্যই মনে রাখতে হবে এবং সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য সব অবশ্যই নিজের সিভিটা নিজে তৈরি করবেন
এবং ভালো একটি ফরম্যাট নিয়ে নিবেন কারো থেকে বা অনলাইন থেকে হোক, বা যারা সিভি এক্সপার্ট আছে তাদের থেকে নিবেন। বাকি কপি পেস্ট করবেন না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার যে স্কিলগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আপনি ফরম্যাটটাকে ফলো করে নিজে সিভি নিজে তৈরি করবেন। দেন সুইচ ইউর মোবাইল অফ, এটা বললাম। একটা বোনাস টিপ সবার লাস্টে, সেটা হলো ইন্টারভিউতে ঢোকার আগে অবশ্যই একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নেবেন, ডিপ ব্রেথ যেটাকে বলে। ডিপ ব্রেথ আসলে আমাদের কনফিডেন্ট থাকার জন্য, বা যেটাকে বলি আমাদেরকে সঠিকভাবে কথা বলা হোক বা কনফিডেন্টলি কোনো কিছু করার জন্য, এটা আমাদেরকে অনেক হেল্প করে। এই জন্য একটা ডিপ ব্রেথ বা 2-3 বার ডিপ ব্রেথ দিয়ে তারপর আপনি আপনার ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারেন। সবার লাস্টে হলো ইন্টারভিউ প্র্যাকটিস। এটা আসলে 3 জনের একটি গ্রুপ করে করে ইন্টারভিউ রোটেশন আকারে 10 মিনিট করে ইন্টারভিউ প্র্যাকটিস করতে হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এটা অনলাইন এটা করতে পারছি না, যদি এটা অফলাইন বা সরাসরি ট্রেনিং হতো তাহলে আমরা এটা প্র্যাকটিস করতাম। তবে জানিয়ে রাখি কিভাবে করতে হয়। গ্রুপ অফ 3 মেম্বার্স, 3 rotations of 10 minutes. In each rotation, you will take on the role of interviewer, interviewee and observer. অর্থাৎ 3 জনের রোল কি থাকবে? একজন হবে ইন্টারভিউয়ার, একজন হবে ইন্টারভিউই, একজন হবে অবজারভার। এটা রোটেট করে 3 বার হবে 3 জনের গ্রুপে। Then once all questions have been asked, answered in rotation, the interviewer and observer should provide feedback to the interviewee. অর্থাৎ যখন রোটেশন শেষ হয়ে যাবে, সব কোশ্চেন আস্ক করা হয়ে যাবে, উত্তর দেওয়া হয়ে যাবে, সবার শেষে যা ইন্টারভিউয়ার যে ছিল এবং অবজারভার যে ছিল তারা ফিডব্যাক দিবে ইন্টারভিউ এর উপর, তার ইন্টারভিউটা কেমন হয়েছে, তার উত্তরগুলো কেমন হয়েছে। By the end of the third rotation, you should have had an experience of each role. Then আপনার পুরো সেশনটা শেষ হওয়ার পরে, 3টা রোটেশন শেষ হওয়ার পরে আপনাদের কিন্তু প্রত্যেকেরই কি হয়ে যাবে? একজন ইন্টারভিউ হওয়ার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, ইন্টারভিউয়ার হওয়ার এক্সপেরিয়েন্স হয়ে যাবে এবং অবজারভার হওয়ার এক্সপেরিয়েন্স হয়ে যাবে। There will be different questions for each rotation, এবং প্রত্যেক রোটেশনে ডিফারেন্ট কোশ্চেন রাখবেন। এটা আপনারা যখন কখনো গ্রুপ ওয়ার্ক করবেন বা ফ্রেন্ড সার্কেলরা মিলেও এই প্র্যাকটিসটা করতে পারেন, বা আপনাদের সংগঠনের কোনো সরাসরি কোনো ইভেন্ট হলে সেখানে আপনারা এরকম প্র্যাকটিস করতে পারেন ট্রেনিং এ। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, আজকে এই পর্যন্তই আমার। দেন যেটা ফিডব্যাক বা সামারি লিখবেন, সেই জিনিসগুলো আসলে কিসের উপর লিখবেন সেটা একটু দেখে নেন। সেগুলো হোয়াট ওয়াজ দ্য হোস্ট অ্যান্সার, বা কোশ্চেন কোনটা সবচেয়ে খারাপ ছিল, বা তার উত্তর বা কোন উত্তরটা সবচেয়ে খারাপ হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ইজিয়েস্ট কোশ্চেন, কোনটা সবচেয়ে সহজ কোশ্চেন ছিল। ডিড এনিওয়ান হ্যাভ হিয়ার a really good answer to a question, কেউ কি কোনো কোশ্চেনের খুব ভালো উত্তর দিয়েছিল বা শুনেছিল। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর আস, আপনাদের কি আমার প্রতি কোনো কোশ্চেন আছে। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা ফিডব্যাক বা সামারি শিট তৈরি করবেন। এবার সবার লাস্টে যেটা, সেটা হলো ইন্টারভিউ বাট নো জব অফার। আমরা অনেক ইন্টারভিউ দিই কিন্তু কোনো জব অফার পাই না। তার কারণগুলো কি? ডিড আই প্রিপেয়ার থরলি, আমি কি আমার ওই প্রিপারেশনটা নিয়েছিলাম, রিসার্চ ওয়ার্কগুলো করেছিলাম। ডিড আই গেট ফিডব্যাক অন মাই পারফরমেন্স, আমি আমার পারফরমেন্স বা ইন্টারভিউ পারফরমেন্সের উপর কোনো ফিডব্যাক পেয়েছিলাম কি। আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনার ইন্টারভিউ দেওয়ার উপরই অনেকটা আপনারা বুঝে ফেলবেন যে যারা ইন্টারভিউয়ার ছিল তাদের ফিডব্যাক কিরকম ছিল, আপনার প্রতি কেমন আগ্রহ ছিল, তখনই কিন্তু আপনি অনেকটা বুঝে ফেলবেন। এম আই রাইট ফর দ্য জব অর্গানাইজেশন। অনেক সময় আমরা আমাদের স্কিলের সাথে আসলে কিন্তু সব জব যায় না, সবার ক্ষেত্রে সবটা উপযুক্ত হয় না, বা সব অর্গানাইজেশনে সবার জন্য উপযুক্ত হয় না। আমরা ভুল জায়গায় অনেক সময় ইন্টারভিউ দিই, এটা অনেক সময় কারণ হতে পারে যে ওই জবটা বা ওই অর্গানাইজেশনটা আমার জন্য উপযুক্ত বা রাইট চয়েস ছিল কিনা, এই জিনিসগুলো। তো এটুকুই হলো আজকের আমাদের সেশন। এখন কোশ্চেন পর্ব, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন।
এখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, কেউ যদি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে চান তারা করতে পারেন। আমার ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট আছে, মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট রেখে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন এবার। অনেক ধন্যবাদ জনাব হাসিবুর রহমান স্যারকে অনেক সুন্দর করে সহজ ভাষায় ইন্টারভিউ বোর্ডের টেকনিক গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি এখন থেকে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় আর কোনো ভয় থাকবে না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, স্যারকে করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নেসার আহমেদ বলছি। স্যারের কাছে একটা মানে প্রশ্ন না ঠিক, আমি একটু লেট করছি আর কি, শুরুটা মিস করছি, যদি একটু রিভিউ দেওয়া যায় শর্ট করে আর কি, শুরুর দিকটা। রিভিউ চাচ্ছেন? প্রথম স্লাইডটা দিলে ভালো হবে। ওকে, সমস্যা নেই। আমাকে আবার একটু অ্যালাউ দিতে হবে।